শিক্ষক আছেন, প্রধান শিক্ষক মহোদয় আছেন, সহকারী প্রধান শিক্ষক আছেন। কিছুদিন আগে আমার ছোট ভাই এখানকার হেডমাস্টার ছিল আব্দুল করিম, সেই জায়গায় তো আপনি আর আছে আমরা ছাত্রবৃন্দ। যদিও আমি ছাত্রদের উপস্থিতি আরো বেশি কামনা করেছিলাম, কারণ ছাত্রদের উদ্দেশ্যে কথা বলা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য। যারা শিক্ষক আছেন তারা, আপনারা আমার কথায় মনে করবেন না, যারা শিক্ষক আছেন তারা অনেকেই পলিটিক্যালি মোটিভেটেড। আত্মজিজ্ঞাসা করে নিজেকে জিজ্ঞাসা করুন, নিজেকে প্রশ্ন করুন, দেখবেন যে আমার কথার সত্যতা আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য নয়, আমার বক্তব্য মূলত ছাত্রদের উদ্দেশ্যে। কিন্তু কালকে শাহিন বাবু আমার কাছে গেছিল, টেলিফোনের কথা বলেছিল, সেখানে আমি বলছি বঙ্গবন্ধু ছাত্র কোথায় হওয়া বলছে এর মধ্যেই কিছু ছাত্র হবে। 26শে মার্চের প্রোগ্রাম জেলা প্রশাসন নিয়েছে, সেই সবাই আমি ছিলাম। তারা তখন আমি সবল নিতে পারবে জানি না। যাই হোক, আমি শুরু করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে একটা রাজনীতি বিশ্বাস করি। একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার সভাপতি শুধু নয়, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার সদস্যও বটে। কিন্তু আমি যখন কথা বলি কোনো সেমিনার, সিম্পোজিয়াম বা মাঠে ময়দানে মঞ্চে, পারতপক্ষে আমি এক পেশে কথা বলি না। এটা আমার রাজনৈতিক শিক্ষা না। কারণ মূলত আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের একনিষ্ঠ ভক্ত শিষ্য, মুরিদ না। উনি কিন্তু ধর্মীয় গুরু, আধ্যাত্মিক মানুষ, কিন্তু আমি ওনার মুরিদ না। উনি আমাকে মুরিদ করেন না। ওনার কাছ থেকে আমি যা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষায় আমি এক পেশে বক্তব্য বলার মানুষ না। যার যেখানে প্রাপ্য সম্মান আমি তাকে সেটা দেওয়ার চেষ্টা করি, এবং এটাই আমার শিক্ষা। এখন শুরু করি যে এই স্কুলের ছাত্র আমি ছিলাম। আমার বাবা এই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করে গেছেন, ডিস্টিংশন নিয়ে। অন্তত ডিস্টিংশন কথা ছিল। উনি খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, সে তুলনায় আমি প্রতিভাবান। আমার বড় ভাইও স্কুলের ছাত্র ছিল, আমার ছোট ভাইও স্কুলের ছাত্র ছিল, স্কাউট লিডার ছিল। আমার ছেলেও এই স্কুলের ছাত্র ছিল, আমার ছোট ভাইয়ের ছেলেও এই স্কুলের ছাত্র ছিল। ক্লাস 3-তে যখন পড়ি, এই বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে 2-3 প্রধান শিক্ষক ছিলেন। তারা পূজনীয়, বরণীয়,
তাদের মধ্যে একজন ছিলেন যোগেন্দ্র চক্রবর্তী। যোগেন্দ্রনাথ চক্রবর্তী এই স্কুলের প্রধান শিক্ষক। নিশ্চয়ই আপনাদের বোর্ডে আছে নাকি? ওনার নাম তো বুঝতে পারার উপায় না। উনি এতই আদর্শবান প্রধান শিক্ষক ছিলেন, তিনি যখন এই স্কুলে আপনারা যে গেট দিয়ে ঢুকলাম, এখানে একটা কাউবারের কাউবার ছিল না, এখানে একটা এন্ট্রি পয়েন্ট ছিল, যেদিকে বসার জায়গা ছিল। ঠিক এই জায়গার মাঝখানে উনি যখন আসতেন, তখন আমাদের স্কুলের পিয়ন ছিল, তার নাম ছিল সুন্দর। এই সুন্দর ঘন্টা ঠিক ওই সময় তার ঘন্টাটা পড়ত, স্যার যখন ওটা মাস্টার, এবং স্যারের পোশাক ছিল পায়জামা আর একটা কালো শেরওয়ানি। ওনার ব্যক্তিত্বের সামনে কোন শিক্ষক ছাত্র কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এতটা ব্যক্তিত্ববান, প্রজ্ঞাবান শিক্ষাবিদ ছিলেন। ওনার রিটায়ারমেন্টের পরে উনি আর এই দেশে থাকেন নাই, চলে গেছেন। কেন গেছেন জানেন? কারণ উনি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেন না। এই শহরটা তো খুব ছোট ছিল, উনি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেন না এই কারণে যে ওনার স্কুলের প্রাক্তন ছাত্ররা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সন্তানাদি আছে, তারাও ওনাকে দেখলে যে স্যার আসতেছে, যে যার মতো দৌড়িয়ে পালিয়ে যেত। উনি একটা বিব্রতকর অবস্থান তৈরি করতেন। সেই জন্য উনি এই গলির ভিতর দিয়া চলাফেরা করতেন কিছুদিন, তারপরে চলে যান। ওনার একমাত্র ছেলে ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি এই স্কুলের শিক্ষক, তিনিও এই স্কুলের ছাত্র এবং এই স্কুলের শিক্ষক হিসেবে দায়িত্ব। যাই হোক, এটা হলো একটা প্রসঙ্গ যে এই স্কুলের ঐতিহ্য বলতে গিয়ে আমি যত সামান্য কিঞ্চিত পরিমাণ, কারণ আজকে যে পরিবেশে আমি কথা বলতে আসছি, এই পরিবেশে আমি দীর্ঘ সময় কথা বলবো। আমি তো প্রথমেই বলেছি, যারা আপনারা শিক্ষক আছেন তাদের সামনে আমি খুব একটা বেশি কথা বলবো না, এই কারণে যে আপনারা অনেকেই পলিটিক্যালি মোটিভেটেড। আমার বক্তব্য অপ্রিয় হতে পারে, কিন্তু এটাই সত্য। স্বীকার প্রকাশ্যে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, সেটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক, তাতে দোষের কিছু নাই। কিন্তু একটা জিনিস দোষের আছে, যদি আপনি ন্যায়কে ন্যায় বলেন না বলেন, অন্যায়কে যদি অন্যায় না বলেন, তাহলে দোষের আছে। দল কানা দ্বারা আমি তাদেরকে ঘৃণা করে দেখি। আমি দল করি বলেই আমার দলের লোক যাকে সেই জন্যই আপনাদের উদ্দেশ্য আমার ছাত্র, তোমরা আমার কথাগুলো মনোযোগ আজকে যে ছেলেটি এখানে এই যন্ত্রটা ধরে কথা বলল, আমাদের সময় তো যন্ত্র ছিল না। আমার একটা স্মৃতির কথা বলে আমার মুক্তিযুদ্ধের চেতনা যায়, মুক্তিযুদ্ধের কথা বলতে চলে যাই। আমি স্কুলের
স্কাউট টিমের স্কাউট লিডার ছিলাম। কখনো আমি ছিলাম, কখনো আমার বন্ধু প্রয়াত মুক্তিযুদ্ধের বেসামরিক প্রধান মরহুম আনোয়ার আলম শহীদ ছাত্রলীগ করতাম, আমি ছাত্রলীগ করতাম, কিন্তু আমরা ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। একাত্তর পড়াশোনা একবারও হতো, একবার আমি হতাম। যুদ্ধের পরে ও রক্ষী বাহিনীতে চলে গেল, রক্ষী বাহিনী যায় টাঙ্গাইল রাষ্ট্রের পাশে। আমাদের মধ্যে এরকম একটা সম্পর্ক ছিল। আমি আবার স্কুলে যে নাটক হইতো, আমাদের সময় নাটক হইতো, সেই নাটকেও আমি নাটকের অভিনয় করেছি। এবং আমাদের সময় প্রথম, তারপরে হয়েছে কিনা আমার জানা নাই, বোধহয় হয় নাই, প্রথম সারা স্কুলে ক্যাবিনেট হলো। ক্যাবিনেট যখন কলেজে ক্যাবিনেট হয়, এই স্কুলে প্রথম ক্যাবিনেট হয়। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি সেই ক্যাবিনেটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে মনোনীত করে। ক্লাস 9-এ পড়া একটা ছেলেকে আমার বন্ধু, আমার একটু ব্রেক অফ স্টাডি আছে এই স্কুলে, বাইরে তো আসেই, মাদ্রাসার ছাত্র ছিলাম, গার্লস স্কুলের ছাত্র ছিলাম, টাউন প্রাইভেটের ছাত্র ছিলাম। তারপরে এখানে সরাসরি ক্লাস 3-তে চরণবাবু আব্বার অনুরোধে আমাকে ভর্তি করে। ন্যাচারালি সিনিয়র জুনিয়র বয়সে থাকলেও ছাত্র হিসেবে তারা এক ক্লাসে করে পড়তো, তাদেরকে আমরা শ্রদ্ধার চলে দেখতাম। আমাদের সময় এই কালচার ছিল, এখন আসে কিনা জানি না। তো একদিন আমাদের ক্যাবিনেট জয়যুক্ত হলো। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ক্যাপ্টেন আরেকজন হলো ক্লাস 9 থেকে, আর জেনারেল ক্যাপ্টেন হলো আতিকুর রহমান সালু। উনিও মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতা। মাওলানা ভাসানী ঈশ্বর ছিল সাগরের দেশ, দীর্ঘদিন আমেরিকায় ছিল, কিছুদিন আগে সে পরলোক গমন করেছে। আতিকুর রহমান সালু আবার সাধক কলেজেও আমরা একসঙ্গে পড়াশোনা। যাই হোক, সে প্রসঙ্গে আমি যাবো না। আমি এই ছেলেটাকে ধন্যবাদ দিব যে ছেলেটা এখানে 3 কথা বলেছে বক্তব্যে। তোমরা শুনে রাখো ছাত্ররা, স্কুলে অগ্নি নির্বাপন শব্দ হইত আমাদের সময়, অগ্নি নির্বাপন শব্দ। ফায়ার ব্রিগেড, দমকল বাহিনীর অফিসাররা আসত, ছাত্রদেরকে নিয়ে তারা আলোচনা করত। সেই অনুষ্ঠানে আমাকে বলা হলো, মোহন তোমাকে বক্তব্য রাখতে হবে। আমি বললাম, স্যার আমি তো বক্তব্য রাখতে পারি না। তুমি নাটক করো, স্কাউট থেকে কমান্ড করো, বিভিন্ন জাম্বুরিতে যাও, আর তুমি বক্তব্য রাখতে পারবো না, এটা কেমন কথা? আমি বলছি, স্যার নাটক করি পিছন থেকে, স্ক্রিনের পিছন থেকে আমাকে বন্ধ করে আমি নাটক করি। তাই জন্য আমি এই এত ছাত্র ছাত্রীর সামনে বিশাল নৈতিক একটা লম্বা বিল্ডিং ছিল, পুরো বিল্ডিং বিরাট হল, মাঝখানে পার্টিশন দেওয়া, পার্টিশন মানে এই যে বেড়ার পার্টিশন, বাসের পার্টিশন সরাই দিয়ে বিরাট হল। এই এত ছাত্র সামনে আর শিক্ষকদের সামনে বক্তব্য রাখা কি দুরূহ ব্যাপার। হ্যাঁ বললাম, অনেক পাচ্ছি। একজন একজন করে আমার কয়েকজন শিক্ষক আমার বললেন, আপনাকে বলতেই হবে। আমি বললাম, মাহসাই আমাকে পায়ে বললাম, মাহসাই এটা আমার দ্বারা হবে না। পরে আমার যে নাটকের শিক্ষক ছিলেন, মানে নাটকের পরিচালক ছিলেন,
নগেন বাবু আরেকজন ছিলেন, এই মুহূর্তে নামটা ওনারা বললেন তুমি চিন্তা করো না, এই নাটক যেরকম করো স্কিলের বাইরে থেকে আমরা তোমাকে গ্রহণ করবো, তুমি সেভাবে বক্তব্য রাখবো, এটা ছাত্রদেরকে শোনা ভীষণ দরকার। আমি তোমাদের প্রশংসা করি এবং আমি টিভিতে যখন দেখি বাচ্চা বাচ্চা ছেলেরা ডিবেট কম্পিটিশন করতেছে আমার চোখটা ভরে ওঠে। তো স্যারদের অনুরোধে আমি মঞ্চে দাঁড়াইছি। তো পিছন থেকে স্যার বলতেছে বলো, আমিও পিছন থেকে তাকে বলতেছি বলো, সব আইডিয়া দিচ্ছি, ছাত্র সব ভাষা। তারপরে বলতেছে আরে এদিকে তাকাও, আমি বলতেছি আরে এদিকে তাকাও। এইভাবে আমার বক্তব্য যা হওয়ার আপনারা বুঝতেই পারেন, ছাত্ররা বুঝতেই পারো কি বক্তব্য আমার হয়েছে। এই বক্তব্যের পরে আমার ক্লাসের ছাত্র তো বটেই, আমার সিনিয়র ছাত্ররাও থেকে বেরিয়ে আসার পরে 1-150 সভা আমার পিছনে যেদিকে যাই ওরাও সেদিকে যায়। আমার বলে যে বক্তা দিচ্ছে রে বক্তা দিচ্ছি। বিশ্বাস করেন 2-3 দিন আমি স্কুলে আসতে পারি লজ্জা। আমি স্যারকে বললাম স্যার আপনি এইরকম ভাবে আমারে অপমানের মুখে ফেললেন, আমি বক্তৃতা দিতে পারি না, আপনি জোর করে। তখন হঠাৎ করে আমার খুব জেদ, এটা তো কোনো কথা বলতে পারবে না, বক্তৃতার কেন দিতে পারবো না। এখন যে আমাদের বাসার সামনে যে পাবলিকের বিরাট খোলা জায়গা, যেটা ছিল বিশাল আবাদি জমি, পাশে একটা খেলার মাঠ, সেখানে আমরা খেলাধুলা নাটক করেছি। তো সেইখানে ব্যাপক জমিতে পাটের চাষ হইত, তখন তো পাটের চাষ হইত। তা আমি দুপুরবেলায় বাসায় খাওয়া দাওয়ার পরে পাট খেতে ভিতরে ঢুকতাম। পাট খেতে ছাত্ররা শোনা গেলে আমি কিন্তু শিক্ষকদের উদ্দেশ্যে বলতেছি না, তোমাদের উদ্দেশ্যে বলতেছি। এই পাট খেতের ভিতরে আমি ঢুকতাম। পাট খেতের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে 7-8টা পাট একাত্তর করে মাইক বানাই, আর সব পাট গাছগুলাকে জনগণ বানাই, সব জনগণ দাঁড়িয়েছে আমার বক্তব্য শোনায় কল্পনায়। তারপরে মুখকে যা আছে সব বলতাম, পাট খেতে দিকে আমার কথা শুনি। এইভাবে বেশ দিন আমি পাট খেতের ভিতরে বক্তৃতা দেওয়া। এর কিছুদিন বাদে আমি বাইরের যে ঘরটায় থাকতাম সেখানে পড়াশোনা শেষ করে রাত্রি 10টার দিকে আমাদের ইলেকট্রিসিটি ছিল না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। সেই জন্য ওই শহরের মানুষ তো ছিল না, ওই সিনেমা হল থেকে বেরিয়ে যাওয়ার সময় লোকগুলো আমাদের বিভিন্ন যারা যাতায়াত দক্ষিণা বাতাস চারিদিকে খোলা, বাড়িঘর নাই। আমি একা একা এই আয়নার সামনে দাঁড়িয়ে ঘরের মধ্যে এরকম হাত নাড়িয়ে নাড়িয়ে সামন্ত যা আসে মধ্যে তাই করতাম। এর মধ্যে কয়েকজন ব্যক্তি আমার বাবার কাছে অনুরোধ করলো যে আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? কি? আপনার এই মেজো ছেলে, আমি 3 ভাই বোন মেজো, আপনার এই মেজো ছেলেটার কোথায় মাথায় দোষ আছে, একা একা ঘরের মধ্যে কাজটা পরীক্ষা চালাবে। রাভা তো সব জানতো, আমার মাও জানতো, বলতো যে ওগুলা কিছু না, ওগুলা গল্প করে আমার স্বাধীনতা এগুলো আমার বাপ মায়ের হস্তক্ষেপ করে। যাই হোক,
এর মধ্যে আমার সবচেয়ে যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের কথাটা বলেই আমি প্রসঙ্গ বাদ। সেটা হলো ক্লাস 9-এ যখন, না ক্লাস 10-এ যখন আমি তুফান পড়ে টেস্ট পরীক্ষার আর আছে মাত্র 9 মাস। আমাদের আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট জেনারেল ক্যাপ্টেন থেকে জেনারেল ক্যাপ্টেন হয়ে গেছি, ক্যাপ্টেন চলে গেছে, আপনি ইলেকশন হয়নি। তখন আমাদের যে গেম ফান্ড ছিল, ওই গেম ফান্ডটা অনেক শিক্ষক ছিল দায়িত্বপ্রাপ্ত, প্রধান শিক্ষক ছিল ট্রেনিং। উনি কি কারণে কাজ পরামর্শে গেম ফান্ড আর জেনারেল ফান্ডের সঙ্গে একীভূত ছাত্ররা, আমি বললাম স্যারেরা কি করবে, এক কথাই তৈরি। এটা ছাত্রদের কানে গেল, ছাত্ররা আন্দোলন, তার আন্দোলন। আমি ক্যাপ্টেন হিসাবে তো তাদের সঙ্গে আমার থাকতেই হয়, দায়িত্বটা আমি। এই ঘটনায় তৎকালীন স্কুলে ছিল, তার নাম ছিল বিহারি SGM কাদরি, যে আগরতলা ষড়যন্ত্র মামলায় একজন সাক্ষী ছিল। এই GM কাদরি নির্দেশ দিল, তখন তো SDO সাহেবরা সারা স্কুলের বিষয়, এখনকার মতো সিস্টেম। উনি নির্দেশ দিল যে আমি তো লোককে স্কুল থেকে রাষ্ট্রীয় দিয়ে দাও। চিন্তা করেন, আমার বাবা আবার তখন ম্যানেজিং কমিটি নির্বাচিত, তখন নির্বাচন নেই, তখন সরাসরি গার্জিয়ানদের ভোটে এখানে এসে ভোট দিয়ে নির্বাচন করত। আমার বাবা এই ম্যানেজিং কমিটির সদস্য ছিল। এমন তো অবস্থায় আমাকে হোস্টিসি দেওয়ার ঘোষণা করে দিয়েছেন, তার কথা মানে ভেরিফাই। তো রাষ্ট্রবিদ দিলে আমার অবস্থাটা কি হয় বুঝতেই তো পারেন, যারা শিক্ষক তারা বুঝবেন, বাচ্চারা বুঝবে না। কারণ রাষ্ট্রিকের ওই সময়, এখন তো রাষ্ট্রিকের কোথা নাই, কিন্তু তখন রাষ্ট্রিকের কোথা ছিল। রাষ্ট্রিকের দিলে তো আমার আর পড়াশোনার কোনো সুযোগই ছিল না, কোনো স্কুল কলেজ কোথায় অনুমতি দিতে পারব। এমতো অবস্থায় ম্যানেজিং কমিটির প্রবল আপত্তিতে এবং ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে এই রাষ্ট্রবিদটা প্রত্যাহার করলো, বললো না ঠিক আছে, স্থগিত করলো, প্রত্যাহার ঠিক না, স্থগিত করলো। স্থগিত করার কিছুদিন বাদে ফুল ম্যানেজিং কমিটি আমাদের বাসায় গেল, আমার ডাকলো, মোহন তোমার তো রাষ্ট্রবিদ ঠেকাইছি, কিন্তু সামনে তোমার টেস্ট পরীক্ষা, জেলটা যে পাজিল, লোকটা আবার পাজি হইল, খুব সৎ ছিল, যার যে গুণ তাকে স্বীকার করতে হয়। তার 6টা মেয়ে ছিল, একটাও ছেলে ছিল না, খুব সৎ মানুষ ছিল, নিজের কাপড় ধুয়ে ইস্তারি করতো না, বালিশের নিচে দিয়ে ইস্তারি করে সে কাপড় করত। কারণ যার বেতন পাইতো, এতগুলা বাচ্চা কাচ্চা নিয়ে সে চলতে পারতো না, ঘুষ খাইতো না। ঘুষ খাইতো না ভদ্রলোক, খুব সৎ মানুষ ছিল, যার যেটা প্রাপ্য সেটাকে তাকে দিতে হয়, কিন্তু খুব বদরাগী ছিল। যাই হোক, ওনাদের চাপে পড়ে আমাকে স্থগিত রাখলো, রাষ্ট্রপতি দিল না। এর মাঝখানে পরে ম্যানেজিং কমিটির সকল সদস্য আমাদের বাসায় গেল, যেখানে আমাকে বললো, মোহন রাষ্ট্রবিদ তো ফিরেছি, সামনে তোমার টেস্ট পরীক্ষা, ও যে পাজি টেস্ট পরীক্ষা তোমার একটা ভেজাল করে দিতে পারে। ভেজাল মানে ইচ্ছা করলে কি না পারে আমাকে এক্সপেলও করে দিতে পারে, ভাবো নাই, তার থেকে একটা নর্মাল ডিসিশন চলে। বললাম যে আপনাদের সিদ্ধান্ত চলে, এরপরে একটা নর্মাল টিসি এবং আমার সঙ্গে আমার সহপাঠী একজন আর আমার এক ক্লাস নিচে পড়া একটা ছেলে, ওরা আন্দোলনে জড়িত ছিল, ওরাও
মজার ব্যাপার হলো যে আমি টিসি নিলাম ঠিকই, টাঙ্গাইলে যতগুলো স্কুল, তখন সেই এতগুলো স্কুল ছিল, শহরের উপরে নতুন করে কোনো স্কুল হয় নাই। বিবেকানন্দ গেলাম, শিবনদী গেলাম, সুন্দর জাহ্নবীতে গেলাম, যেখানে যাই বলে তুমি তো হামিদুল হক মোহন। আমি জি স্যার। তোমার তো ভর্তি করা যাবে না, ক্যাদারির নিষেধ আছে। তারে জিএম কাদের এটা বলতো ক্যাদারি নিষেধ আছে, তোমার ভর্তি করতে হবে। ফিরে আসি, মনটা খুব খারাপ। আমার বাবাও খুব ত্যাক্ত বিরক্ত। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজে নষ্ট করলে আমার কিছু করার নাই। তারপরে শেষ পর্যন্ত আমার বাবাকে আমি অনুরোধ করলাম যে আব্বা একটা জায়গায় আসে যেতে পারি, সেটা হলো জামতী হাই স্কুল, এনএসসি হাই স্কুল। ওখানকার হেডমাস্টার উনি আসতেন স্কুলে, মাঝে মাঝে আমাদের সঙ্গে শখ করে ক্রিকেট খেলতেন, মজা করতেন, আমরা স্কাউট ছিলাম। ওনার কাছে গেলাম আমার বাবার সাথে নিয়ে, ওনাকে হাটের মধ্যে সালাম করলাম, শনিবারের দিন সালাম করে বললাম, আমার টাকাইছে আমার তুমি মোহন না? আমার জি স্যার। কিসের জন্য আইসে? তো নিষেধ আসছে তোমাকে ভর্তি না করার। স্যার মাথা নিচে করে বলছিস। উনি সেরা হেডমাস্টার ছিলেন তৎকালীন অবস্থায়, উনি এমপিও ছিলেন মুসলিম লীগের। আমি তখন বললাম, স্যার আপনি এই জামতী হাই স্কুলে গুন্ডা পিটিয়ে মানুষ করেছেন। আমি তো গুন্ডা না, আপনি দেখছেন আমি গুন্ডা করছি। আমি স্কুলের স্কাউট লিডার ছিলাম, স্কুলের ক্যাপ্টেন ছিলাম, এটি কি আমার দোষ? আমি তো গুন্ডা করি। তা আপনি কি চান যে আপনার সামনে একটা গুন্ডার সৃষ্টি হোক, আমি তাহলে একটা গুন্ডা হই? এটা কি আপনি চান? কথা নিচে করে বলছি। তুমি হঠাৎ করে আমার দিকে তাকে, আমার দিকে তাকাও, তাকে আমার মাথার থেকে পাবো দেখলেন, দেখার পরে বললেন যে যা, এইভাবেই কথা বললেন, যা আমি তোর ভর্তি করে দিলাম। ক্যাদারি যা পারে আমার বলবে, তখন ওনার উপরে 9 মাস উনি পুত্র স্নেহে, কারণ আমি তো জন্মের পরে বাসার বাইরে কোনোদিন যাই নাই, থাকিও নাই। পুত্র স্নেহে আমাকে 9 মাস উনি শিক্ষাদান করেছেন, শুধু ক্লাসে না, ক্লাসের বাইরেও উনি আমাকে প্রতিদিন সন্ধ্যার পরে আমাকে ডাকতেন, স্কুলের বারান্দায় বসে উনি আমাকে পড়া দিতেন, পরের দিন আবার সেটা তাকে বুঝিয়ে দিতেন। এইভাবে উনি আমাকে যত্ন করে পরীক্ষাটা দেওয়া শুরু করে দিয়েছেন। উনি আমাকে যা বলেছেন সেইভাবে আমার রেজাল্ট এসেছে। খালি শুধু দুঃখ করে বলছেন যে পরে আমি 1 বছর 2 বছর আগে পাইলে ভালো। যাই হোক, ওনার কথা বলতে গেলে আমি আবেগ হয়ে যাই। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে মানুষটার মৃত্যুর পর আমি যেন তার লাশটা কাঁধে নিতে পারি। আমি সেটা করছি। ওনার স্মরণ সভায় সারা বাংলাদেশে ওনার যত ছাত্র, বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত, তারাও সেখানে আসছে, বক্তব্য আসছে, আমিও সেখানে বক্তব্য রাখছি। তখন এই ছিল বিন্দুবাসী স্কুলের সাথে আমার ভাগ্য। এই স্কুলের ছাত্র আমি ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত, কিন্তু পরীক্ষাটা দেওয়ার সুযোগ স্কুল থেকে আমার হয় নাই। ওরা সৌভাগ্যবান
বিন্দুবাসীতে হাই স্কুলের মতো হাই স্কুল ছাত্ররা তাদের জন্য দোয়া করি, তোমরা শিক্ষকদের সম্মান করো এবং নিজের শিক্ষার সঙ্গে ফাঁকি দিও না। এখন আসো আমরা মুক্তিযুদ্ধের মধ্যে চলে যাই।